you can fool all the people some of the time. You can fool all the time some of the people, but you cannot fool all the time all the people. খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে, মাহাতোরা এত বৃহৎ জাতিগোষ্ঠী হওয়া সত্ত্বেও ভারতীয় ইতিহাসে এদের ফ্রিডম ফাইটার একজনও নেই কেন? ইংরেজ শাসনকালে এদের ভূমিকা ছিল কি? এরা যদি প্রকৃত আদিবাসী হতো তাহলে এত জমির মালিক হলো কি করে? ব্রিটিশ আমলে ছোটনাগপুরে এলাকার ইতিহাসে কেবলমাত্র সাঁওতাল বিদ্রোহ, ভূমিজ বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ কথা এবং তাদের সুনির্দিষ্ট নেতাদের নাম সহ লিপিবদ্ধ আছে। ইতিহাসগুলি ইংরেজ লেখকরাই লিখে গেছেন, কুর্মীদের মতো আদিবাসীদের নিজের বানানো ইতিহাস নয়। জোহার, নমস্কার, আপনারা দেখছেন দিনাম খবর। দিনাম খবরেও আজকে এক নতুন এপিসোডের নতুন ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে সুশিক্ষিত সভ্য সমাজে দিনে দুপুরে যেভাবে আদিবাসীদের সমস্ত কিছু চুরি হচ্ছে, সেই চুরি ঘটনা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। কেমন চুরি? আজকে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আদিবাসীদের সমস্ত কিছু যেভাবে চুরি হচ্ছে বা আদিবাসীদের জাতিসত্তা যেভাবে আজকে চুরি করে নিজের বলে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, সেই নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। এবং আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আদিবাসীদের সমস্ত কিছু দিনে দুপুরে কিভাবে চুরি করা হচ্ছে এবং সেই চুরি ঘটনা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আদিবাসী হওয়ার জন্য কিছু আদিবাসী সম্প্রদায় ভয়ঙ্কর খেলা শুরু করেছে। আদিবাসীদের ভাষা, সংস্কৃতি, জাতি, ধর্ম, পোশাক চুরি করে প্রমাণ করতে চাইছে যে তারা আদিবাসী। এর মধ্যে সবথেকে ভয়ঙ্কর ঘটনা হলো ইতিহাস চুরি। একবার ভূমিজের ইতিহাস চুরি করে তো একবার সাঁওতালের। আর জাত চুরির কথা বলবো কেন? জাত এরা চুরি করেনি বলুন তো? সাঁওতাল, মাহালি, মুন্ডা, ভূমিজ, ওরা, কোড়া, খুরিয়া, হো, বেদিয়া প্রভৃতি আদিবাসীদের জাত চুরি করে হাজার হাজার আদিবাসী সেজে বসে আছে। ইংরেজিতে একটা কথা আছে, ইউ ক্যান ফুল অল দ্য পিপুল সাম অফ দ্য টাইম। You can fool all the time some of the people, but you cannot fool all the time all the people. কিন্তু এই কথাটা সত্য নয় তা এখনো আদিবাসীদের কার্যকলাপ দেখে হাড়ে হাড়ে বুঝতে পারছি। আজ তাদের ঐক্যবদ্ধের জোরে মিথ্যাটাকেও সত্য বলে প্রমাণ করে ছাড়ছে। রাজনৈতিক, প্রশাসনিক, সাংবাদিক ব্যক্তিদের নাক ক্ষত দিয়ে স্বীকৃতি আদায় করে ছাড়ছে। মিথ্যার উপর দাঁড়িয়ে ইতিহাস সৃষ্টি করছে। একতার এমন জোর, ভোট ব্যাংকের এমনই শক্তি। এমনই এক উদাহরণ কাল্পনিক চরিত্র রঘুনাথ মাহাতো ও চাণক্য মাহাতোকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে প্রতিষ্ঠা করতে মুরিয়া ক্ষৈত্র কর্মীরা। আসলে মাহাতো কর্মী সম্প্রদায়ের কোনো স্বাধীনতা সংগ্রামী ইতিহাস পাওয়া যায়নি। খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে, মাহাতোরা এত বৃহৎ জাতিগোষ্ঠী হওয়া সত্ত্বেও ভারতীয় ইতিহাসে এদের ফ্রিডম ফাইটার একজনও নেই কেন? ইংরেজ শাসনকালে এদের ভূমিকা ছিল কি? এরা যদি প্রকৃত আদিবাসী হতো তাহলে এত জমির মালিক হলো কি করে? এদের প্রতিবেশী সাঁওতাল, মুন্ডা, ভূমিজ, কোড়া প্রভৃতি আদিবাসী এখন ভূমিহীন কেন? আমরা জানি সাঁওতাল, মুন্ডা, ভূমিজ বিদ্রোহের মূল কারণের মধ্যে অন্যতম একটা কারণ হলো অস্বাভাবিক হারে খাজনা বৃদ্ধি। কোনো কারণে ফসল উৎপাদন ব্যাহত হলে সেই বছর খাজনা দেওয়া কঠিন হতো, কিন্তু খাজনা আদায় থেকে আদিবাসীরা রেহাই পেত না। এই পুঞ্জীভূত রাগে বহিঃপ্রকাশ হলো বিদ্রোহ। অর্থাৎ এটা প্রমাণ করে যে ওই সময় আদিবাসীদের হাতে জমি ছিল, না হলে খাজনা আদায়ের প্রসঙ্গটা আসে কোথা থেকে? ঋণ পরিশোধে অক্ষমতার কারণে এবং পাইক পেয়াদাদের ছল চাতুর কৌশল বোকা আদিবাসীদের কাছে থেকে জমি কেড়ে নেওয়া হয়েছে।
এই ঘটনা অনেক দেরিতে ইংরেজের নজরে আসে। তখন ইংরেজ সরকার বুঝতে পারে যে এইভাবে যদি স্থায়ী দিকুরা ছলে বলে কৌশলে আদিবাসীদের জমি হড়প করতে থাকে তাহলে আদিবাসীরা তাদের জমির অধিকার থেকে অতি শীঘ্রই বঞ্চিত হবে। যার কারণে ইংরেজরা আদিবাসীদের জমি যাতে আদিবাসীরা ক্রয় করতে না পারে তার জন্য সিএনটি এসপিটি আইন প্রণয়ন করতে বাধ্য হয়েছিলেন। এখান থেকে প্রমাণ হয় যে আদিবাসীদের হাতে জমি ছিল, না হলে সিএনটি এসপিটি প্রসঙ্গটা আসবে কোথা থেকে? ব্রিটিশ আমলে ছোটনাগপুরে এলাকার ইতিহাসে কেবলমাত্র সাঁওতাল বিদ্রোহ, ভূমিজ বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ কথা এবং তাদের সুনির্দিষ্ট নেতাদের নাম সহ লিপিবদ্ধ আছে। ইতিহাসগুলি ইংরেজ লেখকরাই লিখে গেছেন, কুর্মীদের মতো আদিবাসীদের নিজের বানানো ইতিহাস নয়। এই সমস্ত জনগোষ্ঠী কেন বিদ্রোহ করেছিল সেই ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। সুদখোর মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে, অস্বাভাবিক হারে খাজনা আদায়কারী জমি পাইক পিয়াদাদের বিরুদ্ধে এবং প্রশাসক ইংরেজ সাহেবের কাছে সুবিচার না পাওয়ার বিরুদ্ধে আদিবাসীদের হুল এবং উলগুলান হয়েছিল। এবার বিশ্লেষণ করে দেখা যাক সেই সময় কুর্মীরা বিদ্রোহ করেনি কেন? আদিবাসীদের এত কাছাকাছি বসবাস করা সত্ত্বেও কেনই বা ইংরেজ সাহেব এদের উপর অত্যাচার করেনি? খুব সহজ উত্তর, ইংরেজরা যদি মাহাতো সম্প্রদায়ের উপর অত্যাচার না করে তাহলে মাহাতোরা বিদ্রোহ করবে কেন? শুধু মাহাতো সম্প্রদায় নয়, সমস্ত ব্রাহ্মণ, সমস্ত ধনী শ্রেণীর চাষা, গোয়ালা, তেলি, মুসলিম কেউ আদিবাসীদের বিদ্রোহে যোগদান করেনি। তবে ডোম, হাড়ি, মুচি, মেথর, কামার, কোমর, জোলহা প্রভৃতি নিম্ন শ্রেণী হিন্দুদের সাঁওতাল বিদ্রোহে সঙ্গে যুক্ত ছিল বলে ইতিহাসে পাওয়া যায়। সাঁওতাল, মুন্ডা ও ভূমিজ বিদ্রোহের সময় ধনী শ্রেণীরা একটা অংশ ছিল মহাজন, আর একটা অংশ ছিল ইংরেজদের প্রশাসনিক শৃঙ্খলার একক, ইউনিটি অফ অ্যাডমিনিস্ট্রেটিভ চেন। ইংরেজ রাজা, জমিদার, পাইক, পেয়াদা, চৌকিদার প্রভৃতি প্রশাসন ও খাজনা আদায়ের জন্য এইভাবে শৃঙ্খলা সাজানো ছিল। এই পদ্ধতিকে ইতিহাসে বলা হয় সামন্ততন্ত্র। রাজা ও কৃষকের মাঝখানে যারা খাজনা আদায়ের কাজে যুক্ত ছিলেন তাদের কাজ হচ্ছে ফড়েগিরি বা চলতি কথায় দালালি করা। এরা কৃষকের কাছে থেকে খাজনা সংগ্রহ করত। যে কৃষক খাজনা দিতে অস্বীকার করত বা পারত না তাকে ইংরেজদের কাছে ধরে নিয়ে যেত বা সিপাহী দিয়ে অত্যাচার করত। ইংরেজরা সরাসরি কৃষকদের সাথে বিশেষ যোগাযোগ রাখত না। সুপ্রকাশ রায়ের লেখা সাঁওতাল বিদ্রোহের বইটিতে লেখা আছে সমগ্র সাঁওতাল বিষয়ক দায়িত্বে একজন মাত্র ইংরেজ নিযুক্ত ছিলেন, ফলে সাঁওতাল বিদ্রোহ নিয়ন্ত্রণে ঘাটতি দেখা দিয়েছিল। সুতরাং বুঝতে পারছেন ব্রিটিশ আমলে এই ফড়েরাই ছিল সর্বে সর্বা। ইংরেজরা ধরে আনত বলে এরা বেঁধে নিয়ে আসত। সুদখোর মহাজনরা ঋণ আদায়ে অকৃতকার্য হলে একটা মোটা টাকার বিনিময়ে ফড়েরা মহাজনদের সিপাহী সরবরাহ করত। এই সময় ফড়েরা বহু সম্পত্তির মালিক হয়েছে, ঋণ আদায়ে এবং নানা রকম ছল চাতুর করে গরিব কৃষকদের জমি হাতিয়েছে। এইগুলো সব ইতিহাসে লেখা আছে। ব্রিটিশ আমলে যারা ফড়েগিরি কাজে যুক্ত ছিলেন তারা কেউ ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ করেনি। এখান থেকে অনুমান করা যায় কুর্মী মাহাতোরাও সম্ভাব্য এই ফড়েগিরি কাজে নিযুক্ত ছিলেন, যার ফলে ইংরেজদের কাছে থেকে অত্যাচারের সম্মুখীন হতে হয়নি বা বিদ্রোহের প্রয়োজন হয়নি। এরকম হয়ে থাকলে ইংরেজদের পক্ষে মদতে অন্যান্য দিকুদের মতো মাহাতোরাও আদিবাসীদের জমি হড়প করেছে। কেননা মাহাতোরাই আদিবাসীদের পুরসি ছাড়া জমির মতো ইমুভেবল প্রপার্টি দূর থেকে এসে কোনো দিকু কেড়ে নিয়ে যেতে পারবে না। দ্বিতীয়ত, সাঁওতাল বিদ্রোহে মাহাতোরা সামিল ছিল না। তার কারণ
ওই সময় অস্পৃশ্যতার প্রভাব ছিল তুঙ্গে, আর পাল্লা দিয়ে কুর্মী মাহাতোদের মধ্যেও উচ্চবর্ণ ক্ষৈত্র হওয়ার বাসনা ছিল তুঙ্গে। স্বাভাবিক কারণে সাঁওতাল বিদ্রোহের সময় তথাকথিত উচ্চবর্ণের হিন্দুরা নিচুজাত সাঁওতালদের লিডারশিপ কোনো মতে মেনে নিতে পারবে না, এটাই স্বাভাবিক। মাহাতোরা ওই সময় ক্ষৈত্র জ্ঞানে বিভোর, সুতরাং এই ক্ষৈত্র সম্প্রদায়ের পক্ষ থেকে সাঁওতাল বিদ্রোহের যোগদান এক অভ্যন্তর কাহিনী ছাড়া কিছুই না। ভারতবর্ষের বিভিন্ন সময়ে নানান ভাষাভাষী ধর্ম সংস্কৃতি বহিরাগত দ্বারা বহুবার আক্রান্ত হয়েছে। বহু ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠী ভাষা সংস্কৃতি ধর্ম বিলোপ হয়েছে। তবু ভারতবর্ষে সাঁওতাল, মুন্ডা, ওরা, ভূমিজ, গোড়া, মাহালি, খাড়িয়া, হো, কোল, ভিল প্রভৃতি আদিবাসী তাদের নিজস্ব পরিচয় কেউ কেড়ে নিতে পারেনি। কিন্তু প্রতিবেশী ক্ষৈত্রকর্মী বর্তমানে যেভাবে আদিবাসীদের ভাষা সংস্কৃতি ধর্ম ইতিহাস হাইজ্যাক করছে, যেভাবে রাজনৈতিক নেতা মন্ত্রীগণ মাহাতোদের গুরুত্ব দিয়েছে, যেখানে সাংবাদিক মিডিয়ারা তাদের তুলে ধরছে, এক কথায় বলতে গেলে সমস্ত রাজনৈতিক দল, সরকার বা সংবাদ মাধ্যমে কর্মীদের হয়ে যেভাবে কাজ করছে, তাতে মনে হয় আর কয়েক বছরের মধ্যে আদিবাসীদের নিজের বলে আর কিছু থাকবে না। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আদিবাসীদের ভাষা সংস্কৃতি ধর্ম ইতিহাস ও আর্থিক উন্নয়ন বিপজ্জনক অবস্থায় ফেলে ভোট ব্যাংকের আকর্ষণে রাজনেতা বা সরকার কর্মীদের অন্যায় আবদারের উপর সিলমোহর দিতে প্রস্তুত। আর তা না হলে আজ এইভাবে কেন দিনের পর দিন কোনো ইতিহাসের সঠিক তথ্য না থাকা সত্ত্বেও তারা কেন আন্দোলন চালিয়ে যাচ্ছে? নিশ্চয়ই এখানে রাজ্য অথবা কেন্দ্র সরকারের মদত রয়েছে এর পিছনে। আর তাই আজ তারা এইভাবে দিনের পর দিন প্রতিনিয়ত আন্দোলন করে চলেছে এবং যারা প্রকৃত আদিবাসী তাদেরকে হাইজ্যাক করে, তাদের সংস্কৃতিকে হাইজ্যাক করে, তাদের ইতিহাসকে চুরি করে আজকে তারা নিজের বলে দাবি করছেন। এবং এ নিয়ে পরবর্তীতে প্রকৃত আদিবাসীরা যারা রয়েছেন তারা কি আদৌ আন্দোলন করবে? কেননা প্রকৃত আদিবাসীদের কাছে থেকে আমরা যেভাবে লক্ষ্য করলাম, ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে যে সংগ্রাম বা যে আন্দোলনটি গড়ে তোলা হয়েছিল, সেই আন্দোলন কি তাদের নিজস্ব জাতিসত্তা বাঁচানোর জন্য পরবর্তীতেও আন্দোলন করবে? এটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং এটা দেখার বিষয়। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হলো এবং এই ভিডিও নিয়ে আপনার মূল্যবান বক্তব্য আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জোহার, নমস্কার।